সংবিধান কচু পাতার পানি নয় যে চাইলেই পরিবর্তন করা যাবে, সালাউদ্দিনের মন্তব্য। বললেন, জুলাই সনদের বিষয়ে নির্বাচনের সাথেই গণভোট করা যায়। জুলাই সনদ চূড়ান্তে কাল আবারও বৈঠকে বসছে ঐকমত্য কমিশন। দলগুলো একমত হবে আশা কমিশনের। কোনো কিছু চাপিয়ে দিলে হিতে বিপরীত হবে আশঙ্কা বিশ্লেষকদের। জাতীয় পার্টিতে থেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা ব্যক্তিরা দল থেকে চলে গেছে। ফেব্রুয়ারিতে প্রহসনী নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। বিদেশে আটকে আছে পোশাক রপ্তানিকারকদের 20,000 কোটি টাকা। ক্রেতা, বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডদের প্রতারণাকে দুষছে বিজেএমইএ। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি। ট্রাম্পের নির্দেশের পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে পিআরের দাবি করছে কয়েকটি দল। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের আর বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে। বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ব্যাপারে জনগণের রায় নেওয়া যায়। সিকান্দার রেমানের রিপোর্ট। এনডিপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের 56% মানুষ পিআর বোঝে না, তাই এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সংবিধান সংশোধনের বিষয়গুলো বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় করতে সবাই একমত হবে বলে আশাবাদী বিএনপির এ নেতা। যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন। আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দলের সমর্থক আমলাদের বসানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। এমন ব্যক্তিদের নিয়োজিত করুন যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোনো দলের আজ্ঞাবাহক হবে না। আজকে 16 বছর শেখ হাসিনা দলের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ দিয়ে একচেটিয়া দুর্বৃত্তের যে শাসন করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের শাসন করেছিলেন, আরেকটি কোনো নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। রুহুল কবির রিজভী বলেন, জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছেন, তারা জনগণের কাছে ধরা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভালো ভালো তারা নীতিমালা গ্রহণ করবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জাতিসংঘে সাধারণ অধিবেশনের ফাঁকে একাধিক সাইডলাইন বৈঠকে এই আগ্রহের বিষয়টি উঠে আসে। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সরকারে প্রাধান্য পাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়েও কথা বলেন তিনি। নিয়াজ মাকতুমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হয়ে জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের সার্বিক বিষয়ে একান্ত আলাপে তিনি বলেন, নিউ ইয়র্কে অনেকের সাথে একাধিক সাইডলাইন বৈঠক হয়েছে, সেখানে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। গভর্নমেন্টের বাইরেও প্রাইভেট সেক্টরে এদের সবাই একটা, কেউ গভর্নমেন্টাল ন্যাশনাল ইন্টারেস্ট আছে, কেউ ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট আছে। তো স্বাভাবিকভাবে ওরা এখন ভাবতেছে যে বিএনপি ইজ হাইলি লাইকলি টু কাম ইনটু অফিস, বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে। সো বিএনপির কি
চিন্তাধারা, বিভিন্ন বিষয়ে এগুলো জানার একটা ব্যাপক আগ্রহ এখন দেখা দিচ্ছে। তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যাপক আগ্রহ, ওনাকেই বাবা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। লন্ডনে তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের বিষয়ে বলেন, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই মার্কিন রাষ্ট্রদূত পরিচিত হতে গেছেন। আগামী নির্বাচনে বিএনপি পরিচ্ছন্ন ও যোগ্য তরুণ নেতাদের প্রাধান্য দেবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিতর্কিতদের বিষয়ে দল এখনও কঠোর। বিএনপি কোনো দাগি চাঁদাবাজকে বা চোর ডাকাতকে নমিনেশন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্বাচনের আগে নমিনেশনের ক্ষেত্রে প্রাধান্য তো অবশ্যই পাবে ভালো তরুণরা, যারা আপনার কোয়ালিটি ভিত্তিক যোগ্যতা রাখতে পারে, লেজিসলেশন মেকিংয়ে, পার্লামেন্টে, সরকার পরিচালনায় দায়িত্ব পালন করতে পারে। এইরকম বিবেচনা রেখে সিলেকশনের তো আর 1-2 ক্রাইটেরিয়া না, অনেক ক্রাইটেরিয়া থাকবে। সিলেট 2 ওসমানীনগর বিশ্বনাথ থেকে নির্বাচন করতে চান তারেক রহমানের এই উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলে কাজ করে যাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। কোরআন হাদিসের আলোকে নিজের জ্ঞানকে জাতির জন্য কাজে লাগাতে হবে। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। 5 অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো, আর 15ই অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর। এই অপেক্ষায় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন। বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন খান। কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া 84টি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে 5 অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ। আমাদের মেয়াদ শেষ হবে এই মাসের 15 তারিখে। তো এই 15 তারিখের মধ্যে আমরা সবকিছু শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা 5 তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে 5 তারিখে, এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। যদি ঐক্যমতে পৌঁছে সেই ঐক্যমতের ভিত্তিতে, আর ঐক্যমত না হলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্যের ফলে গোটা সংস্কার প্রক্রিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল 5 আগস্টকে কেন্দ্র করে, সে আগ্রহই ভাটা পড়েছে। কারণ সরকার তো 1 বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই। রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান, তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি। আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না। রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনও নির্বাচন করবে। জাতীয় পার্টিতে থাকা সত্ত্বেও যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তারা দল থেকে চলে গেছেন বলেও মন্তব্য করেন জিএম কাদের। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। বিদেশে পণ্য পাঠিয়েও প্রতারণার কারণে রপ্তানি অর্থ দেশে আনতে পারছে না বহু পোশাক কারখানার মালিক। রপ্তানির বিপরীতে এরকম প্রায় 20,000 কোটি টাকা বিদেশে আটকে থাকার দাবি করেছে এই খাতের রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ। এর পেছনে বায়ারদের পাশাপাশি বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডদের যোগসাজশ দায়ী, এমন অভিযোগ রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বায়ারদের অর্ডার অনুযায়ী বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তৈরি করে প্রায় 100 কারখানা। তাদের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রপ্তানিতে আপ্রাণ চেষ্টা চালান তারা, কিন্তু পণ্য রপ্তানি করেও অর্থ বুঝে পান না অনেক রপ্তানিকারক। অস্ট্রেলিয়ার নামকরা ফ্যাশন খুচরা বিক্রেতা মোজাইক ব্র্যান্ডের কাছে এমন অর্থ আটকে আছে প্রায় $2 কোটি। এমন প্রায় 3 কোটি টাকার পণ্য পাঠিয়ে 1 টাকাও ফেরত পাননি কে গার্মেন্টস লিমিটেড। চট্টগ্রামের মেলো ফ্যাশনের রপ্তানি করা প্রায় 4 কোটি টাকাও আটকে গেছে প্রতারণায়। প্রায় একই রকম প্রতারণার শিকার বেজ ফ্যাশনও। এভাবেই আটকে গেছে প্রায় 2 ডজন রপ্তানিকারকের অর্থ। এমন এক অসহায় অবস্থা, কারণ এই ইন্টারন্যাশনাল যে সিস্টেমে হয়, আমরা যেভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বায়ার, বাইং হাউস, ফ্রেট ফরওয়ার্ডার্স এবং শিপিং লাইন্স, এরা সবাই মিলে কাজটা করছে। ছোট ছোট ফ্যাক্টরি, তারা সমস্ত সময় একটা স্ট্রাগলিং থাকে, তারা কিছু কম্প্রোমাইজ করে ফেলে। এই কম্প্রোমাইজের সুযোগগুলো নিচ্ছে এই যে 4টা নেক্সাস। এখানে কিছু কিছু অসাধু বাইং হাউস আছে, তারা মিলে এই যোগসাজশে বায়ারদের সাথে যোগসাজশে এই কাজগুলো করে। ফ্রেট ফরওয়ার্ডে কী করলো, কনসার্নির অ্যাড্রেসটা চেঞ্জ করে দিল। যে কনসার্নি যেটা নেবেন ওই কনসার্নি চেঞ্জ করে আরেকটা কনসার্নির নাম দিয়ে দিল, উইদাউট দ্য ইনফর্মিং দ্য অরিজিনাল ওনার, তাকে না জানিয়ে, যেটা হচ্ছে টোটাল ভায়োলেশন। অ্যারাউন্ড 20,000 কোটি টাকা আমরা টাকাটা ফেরত পাইনি বাংলাদেশে, যে টাকাটা দেশে আসার কথা ছিল, দেশের সম্পদ। তবে রপ্তানির অর্থ আটকে যাওয়ার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগের তীর, সেই বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেট ফরওয়ার্ডারদের দাবি, রপ্তানিকারকদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। ম্যাক্সিমাম যেগুলো আমি দেখেছি সেটা আসলে কোনো ফরওয়ার্ডার এখানে ইনভলভ ছিল না। এটা বেসিকলি বায়ারগুলোই কিন্তু আসলে খুব নটোরিয়াস, এবং আমাদের বিজিএমইর ভাইরা ওনারা ভালো করেই জানেন যে ওনাদের অনেকগুলো বায়ার আছে যারা এই ধরনের কাজ করেছে, এবং অনেক এক্সপোর্টারকে তারা অনেক বেশি তারা হয়রানি করেছে। এক ধরনের স্ক্যাম আছে, কিন্তু এই যে এই আমাদের ফ্যাক্টরি দু একটাও তারা কিন্তু এই ধরনের স্ক্যামের মধ্যে পড়ে গেছে। কিন্তু কিছু বায়ার আছে যে তারা আসলে এগুলো কিন্তু সঠিক বায়ার না। এরা এইভাবে নিয়ে কোনো একটা দুইটা শিপমেন্ট হয়তো ঠিকমতো করে, পরে কয়েকটা শিপমেন্ট নিয়ে পরে তারা কিন্তু আসতে কোনোভাবেই ফর্জ ডকুমেন্ট দিয়ে কাস্টম ক্লিয়ারেন্স করে তারা কিন্তু মাল নিয়ে যায়। রপ্তানির অর্থ আটকে যাওয়ায় দেনার দায়ে উৎপাদন বন্ধ করতে বাধ্য হন অনেক কারখানা মালিক। তাই রপ্তানিতে অশনি সংকেত বন্ধে চিহ্নিত প্রতারক চক্র নির্মূলের তাগিদ রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গাজা প্রসঙ্গ। গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ভূখণ্ডটিতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই নির্দেশ অমান্য করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্তে স্বস্তি জানিয়েছেন জাতিসংঘ, যুক্তরাজ্য,
ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া সহ বিশ্ব নেতাদের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত, জিম্মিদের নিরাপদ ফিরিয়ে আনতে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে। এই হামলার মধ্যে জিম্মিদের ফিরিয়ে আনা বিপজ্জনক। এরপরই মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ মেনে গাজায় অভিযান সীমিত করতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দেয় নেতানিয়াহুর কার্যালয়। বলা হয়, গাজায় বোমা হামলা বন্ধের পাশাপাশি জিম্মিদের মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত তারা। ট্রাম্পকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেয় নেতানিয়াহু প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলে, বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি তারা। তবে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে আরও আলোচনা করতে চায় হামাস। ভাষা সৈনিক, লেখক ও গবেষক আহমেদ রফিকের ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষণার জন্য তার মরদেহ দান করা হয়েছে। এর আগে সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানায় নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জামাল উদ্দিন। যেই মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন, তার স্মৃতির বেদি শহীদ মিনারে শেষবারের মতো এলেন ভাষা সৈনিক আহমদ রফিক। মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি। ফুল হাতে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তিনি আজীবন এই বাংলা ভাষার জন্য কাজ করেছেন, বাংলা ভাষার উন্নয়ন, বাংলা ভাষার সুরক্ষা, বাংলা ভাষার গতি তিনি রক্ষা করেছেন। এ ধরনের মানুষ, তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার। উনি আমাদের জাতীয় জীবনে একজন ধ্রুবতারার মতনই বিচরণ করেছিলেন, যে ধ্রুবতারাকে অনুসরণ করে আমরা চলতে পারি। তার সমসাময়িক ছাত্ররা বলেন যে তিনি ছিলেন সবচাইতে মেধাবী। বিশিষ্টজনরা বলছেন, তার গবেষণা ও চিন্তা চেতনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন আহমদ রফিক। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। তিনি কোনো শাসকদের কোনো অনুকম্পা লাভের তিনি চেষ্টা করেননি। কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার কখনো তার আদর্শ থেকে, তার কমিটমেন্ট থেকে কখনো তাকে বিচ্যুত করতে পারেনি। মৃত্যু পর্যন্ত আজীবন তিনি সেই মুক্তি সংগ্রামের, গণমানুষের সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেছেন, লালন করেছেন। ওনার মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তার মানুষ লেখনীর মধ্যে আছে, এটা আমি খুব কম দেখেছি। আমি মেনে নেব না যে উনি চলে গেছেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার বড় ভাইয়ের মেয়ে, উনি আমাদের পরিবারের একটা বিশাল ছায়া হয়েছিলেন আর কি, আমাদের সুখ দুঃখে। শ্রদ্ধা শেষে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজে। চিকিৎসা গবেষণার জন্য তিনি মরণোত্তর দেহদান করে গেছেন। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। 52 ভাষা আন্দোলনের অগ্রসেনানী ছিলেন আহমদ রফিক। তিনি শতাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক পেয়েছেন। এছাড়া কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। টানা 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত 11টি শহরে। তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212 নামের একটি সংগঠন। শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া তরুণ প্রজন্মের দাবি, খেলার মাঠ নয়, স্বাস্থ্যসেবায় উন্নতি করা হোক। দেশের পরিবর্তন আনতে প্রধানমন্ত্রী আজিজ আখনচরের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে পুলিশের সাথে বিক্ষোভকারীদের কয়েক দফায় সংঘর্ষ ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে এ পর্যন্ত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। কোথাও কোথাও লুটপাটের ঘটনাও ঘটেছে। 3 দফা দাবি না মানলে অসহযোগ আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করা ঢাকার ক্লাবগুলো। তাদের দাবি, বিসিবি নির্বাচন বাতিল না করলে কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না।
শনিবার মোহামেডান ক্লাবে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সংগঠকরা। মনির হোসেন খানের রিপোর্ট। ক্রমেই জটিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। দিন দিন বাড়ছে নাটকীয়তা। 15 ক্লাব নিষিদ্ধের প্রতিবাদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ হেভিওয়েট 17 প্রার্থী। তারা এবার নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন। 3টি দাবি তাদের, হয় অ্যাডহক কমিটি গঠন, নয়তো বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে নতুন নির্বাচন তফসিল ঘোষণা। প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। ক্লাব সংগঠকদের অভিযোগ, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বেচ্ছাচারিতা করছেন। অনিয়মের অভিযোগ সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে। তাদের চোখে নাটের গুরু যুব ও ক্রীড়া উপদেষ্টা, যদিও সরাসরি তার নাম মুখে নিতে রাজি নন কেউই। যিনি আদালতে গিয়েছেন তিনি কিন্তু তার অধীনে কিন্তু এই 15টি ক্লাব লিগে অংশগ্রহণ করেছিল এবং সুষ্ঠুভাবে লিগ সম্পন্ন হয়েছিল। আবার উনি আবার রিট করেছে, তাহলে এখানে দ্বিচারিতা। আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসতে হবে, এনইসি তার শুভবুদ্ধি উদয় হবে এবং যারা ক্লাবের সংগঠক আছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। শুক্রবার বিকেলেও নির্বাচনের পক্ষে ছিলেন লুৎফুর রহমান বাদল। রাতেই তার ইউটার্ন। নিজের মত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের চোখে বিসিবি নিয়ে যা হচ্ছে তা নাটকের চেয়ে কম নয় মোটেও। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিস্কের ব্যাপার থাকবে, কারণ আপনি যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটের রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? জেলাগুলি থেকে উনি 10টা উনি কন্ট্রোল করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। ওনার এখন দরকার ছিল বুলবুলকে বা ওনার ক্যান্ডিডেটকে পাস করার জন্য 13টা ভোট। সেই জন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে 3টা, আপনারা যদি খেয়াল করে থাকেন, উনি কিন্তু 2টাতেও রাজি হয় না, সবসময় 3টা। শনিবার নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রাজশাহী বিভাগের পরিচালক পদপ্রার্থী হাসিবুল আলম। রবিবার আদালতের রায় দেখে নিজেদের সিদ্ধান্ত জানাবেন তামিমপন্থী জেলা ও বিভাগের পরিচালক পদপ্রার্থীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংবিধান কচু পাতার পানি নয় যে চাইলেই পরিবর্তন করা যাবে, সালাউদ্দিনের মন্তব্য। বললেন জুলাই সনদের বিষয়ে নির্বাচনের সাথেই গণভোট করা যায়। জুলাই সনদ চূড়ান্তে কাল আবারও বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। দলগুলো একমত হবে আশা কমিশনের। কোনো কিছু চাপিয়ে দিলে হিতে বিপরীত হবে আশঙ্কা বিশ্লেষকদের। জাতীয় পার্টিতে থেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা ব্যক্তিরা দল থেকে চলে গেছে। ফেব্রুয়ারিতে প্রহসনী নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। বিদেশে আটকে আছে পোশাক রপ্তানিকারকদের 20,000 কোটি টাকা। ক্রেতা, বাইং হাউস, শিপিং এজেন্ট এবং ফ্রেইট ফরওয়ার্ডদের প্রতারণাকে দুষছে বিজেএমইএ। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতি। ট্রাম্পের নির্দেশের পরও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।